দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করি। আজকে আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক জনাব গোলাম মর্তুজা সেলিম। এছাড়াও বিএনপির তথ্য সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল পথে আছেন। আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে তিনিও এসে আমাদের সাথে যোগ দেবেন। জনাব সেলিম, আপনাকে স্বাগত এনটিভিতে। আমি শুরুতেই জনাব সেলিম আপনাকে দিয়েই শুরু করি। আমরা জানি যে আজকে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি তো এখনও নিবন্ধন পায়নি। আজকেই ছিল নিবন্ধনের জন্য আবেদনের শেষ সময়। আমরা জানি যে এনসিপি তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদন করতে গিয়েছে এবং আবেদন করেছে। তো আমি আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাই, আসলে যেই নির্বাচনে নিবন্ধনের জন্য যে সমস্ত বিধিবিধান আছে সেগুলো মেনে কি আপনারা করলেন কি না, আর এত একদম শেষ মুহূর্তে বা কেন এই আবেদনটি, শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। যারা দেখছেন আমার সহ-আলোচক এবং যারা দর্শক রয়েছেন সবাইকে স্বাগতম। দেখুন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যাত্রা কিন্তু একটি বাংলাদেশের ঐতিহাসিক যাত্রা বলা যায়। আপনারা সবাই জানেন যে এই জাতীয় নাগরিক পার্টির যাত্রা হয়েছে 28শে ফেব্রুয়ারি। মূলত এই যাত্রার অন্যতম কারণ হচ্ছে যখন আমরা 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শাসক শেখ হাসিনা যখন পলায়ন করলো, তার পরবর্তীতে আমরা দেখেছি যখন রাজনীতিতে একটি ভ্যাকুয়াম তৈরি হলো এবং জনমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, মূলত তাদের নেতৃত্বে এই জাতীয় নাগরিক পার্টি যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর থেকে নিঃসন্দেহে রাজনৈতিক পার্টির অন্যতম উদ্দেশ্য হচ্ছে নিবন্ধন পাওয়া। যদি আমরা নিবন্ধন না পেতে পারি তাহলে কিন্তু রাজনৈতিক দল হিসেবে সমমনা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা কিন্তু সমমনা হতে পারি না। আমাদের এই জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য ইলেকশন কমিশন কর্তৃক যে নির্ধারিত শর্তসমূহ রয়েছে, যে বাধ্যবাধকতাগুলো রয়েছিল, তার মধ্যে হচ্ছে জেলা কমিটি, উপজেলা কমিটি এবং জেলা উপজেলা কমিটিতে যারা রয়েছে তাদের নির্ধারিত তথ্যসমূহ, এর পাশাপাশি যে আমাদের যে জেলা কমিটি রয়েছে, যে উপজেলা কমিটি রয়েছে, এই উপজেলা কমিটির সমূহ যে অফিস রয়েছে এবং এর পাশাপাশি যে আনুষঙ্গিক প্রয়োজনীয় তথ্যাদি রয়েছে, পাশাপাশি যে সমস্ত শর্ত রয়েছে, এই সমস্ত শর্ত এবং তথ্যাদি একত্রিত করতে গিয়ে মূলত আজকে আমরা আবেদনের শেষ সময়ে এসে আজকে আমরা আবেদন করেছি নির্বাচন কমিশনের কাছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের যাত্রার পর থেকেই আমরা আজকে যেই আবেদনটা দিয়েছি, এখানে আমাদের প্রায় 33-এর অধিক উপজেলা কমিটি রয়েছে, 150-টির অধিক, দুঃখিত 33টা হচ্ছে আমাদের জেলা কমিটি, 150টা হচ্ছে উপজেলা কমিটি এবং মহানগর কমিটি রয়েছে, 2টি কমিটি রয়েছে। আচ্ছা, আমি যদি আপনাকে একটু করি যে আপনারা কোটা বিরোধী একটি আন্দোলন করলেন এবং সেই কোটা বিরোধী আন্দোলনটি পরে এক দফার আন্দোলনে স্বৈর শাসকের বিদায়, কিন্তু তারপরে একটি রাজনৈতিক দল করার প্রয়োজনীয়তা হলো কেন? কেন আপনারা একটা রাজনৈতিক দল গঠন করলেন? আচ্ছা, নিঃসন্দেহে দেখেন যে আমাদের প্রথমত আন্দোলন ছিল গত বছরের জুনে, যখন আমরা কোটা সংস্কারের উদ্দেশ্যে যে আন্দোলনটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটা সূচনা করেছিল, মূলত এটা ছিল কোটার বিরুদ্ধে আন্দোলন। 18 সালের পরিপত্রের এগেইনস্টে যে আন্দোলনটা ছিল, পরবর্তী সময় দেখেছি যখন আমরা আন্দোলন কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যখন আন্দোলন পরিচালনা করছি, সে সময় আমরা আন্দোলন পরিচালনা করতে গিয়ে দেখেছি এই যৌক্তিক আন্দোলনকে তৎকালীন সরকার, পতিত শাসক আমাদেরকে কি করেছে, নানান রকম নির্যাতন করেছে, জুলুম করেছে। আপনারা দেখেছেন আন্দোলন চলাকালীন সময়ে আমাদের প্রায় 2000-এর মতো অধিক ভাই শহীদ হয়েছে, প্রায় লক্ষাধিক আহত হয়েছে। তো আমরা যখন এই আন্দোলন সফল হলো, তখন আমরা দেখতে পেলাম কি যে আন্দোলন চলাকালীন সময়ে এমন কোনো গহিত কাজ নেই, প্রায় মানবতা বিরোধী কাজের মতো বলা চলে, মানবতা বিরোধী কাজের সাথে সম্পৃক্ত ছিল আওয়ামী লীগ সরকার। তো এই 5 তারিখে তারা দেশ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পরে, পলায়ন করার পরে রাজনীতিতে অটোমেটিকলি একটা কি ভ্যাকুয়াম তৈরি হয়েছে। নিঃসন্দেহে আমাদের দ্বারা এই দীর্ঘ 15 বছরের জুলুম, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘন করছে এমন কোনো হীন অপরাধ নেই এই দেশের জনগণের সাথে যা তারা করে নাই। তো এই সমস্ত একটা পরাশক্তিকে যখন আমরা বাংলাদেশ থেকে সমূলে উৎখাত করতে পারলাম,
এই সময় বাংলাদেশের জনগণ অন্যতম একটা আশা আকাঙ্ক্ষা ভরসার প্রতীক হয়ে আমরা দাঁড়িয়েছি। তাদের এই আশা আকাঙ্ক্ষাকে এবং জনমানুষের জনদাবিকে রূপান্তর করার জন্যই মূলত আমরা মনে করছি যে আমাদের নতুন রাজনৈতিক দলের যাত্রা। এবং যারা না, কিন্তু এই যে রাজনৈতিক উচ্চভিলাষ আমরা বলবো যে একটি ছাত্র এখনো অনেকের আপনাদের মানে বিশ্ববিদ্যালয় গণ্ডি আপনারা পার হন নাই, ছাত্র অবস্থা আছে, এমনি একটি সময় আপনাদেরকে এই রাজনৈতিক দল গঠন করতে হলো। এই যে উচ্চভিলাষটা, আপনার রাজনৈতিক উচ্চভিলাষ আপনাদের মধ্যে কেন জন্মালো, এই কথা নিশ্চয়ই আমরা শুনবো। আর ইতিমধ্যে দর্শক আমাদের মাঝে যোগ দিয়েছেন বিএনপির তথ্য সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল। জনাব হেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে। আমরা আলোচনা করছিলাম এনসিপির নিবন্ধনের আবেদন নিয়ে, সেই আবেদনের কথা আমরা শুনছিলাম। যদি একটু শুনতে চাই যে মানে এটাকে কি আমরা রাজনৈতিক উচ্চভিলাষ বলবো কি না এনসিপি? না, কখনোই এটা রাজনৈতিক উচ্চভিলাষ নয়। এই আন্দোলনের সাথে আমরা যারা সম্পৃক্ত ছিলাম, আমাদের প্রত্যেকেরই একটা লিগেসি রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে আমাদের বিশ্ববিদ্যালয় জীবন আমরা প্রত্যেকে সরকার বিরোধী আন্দোলন, আমরা এর আগে 18 সড়ক আন্দোলন করেছি, কোটা সংস্কার আন্দোলন করেছি। আমরা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমাদের প্রত্যেকেরই বিশ্ববিদ্যালয় জীবনে আমাদের কি রয়েছে, অ্যাক্টিভিজম রয়েছে। আমরা মনে করছি যেহেতু আমাদের দ্বারা সরকারের এই জাতীয় যৌক্তিক আলোচনাগুলো আমরা সমালোচনা করতে পেরেছি, আমাদের মধ্যে সে স্পৃহা রয়েছে। যখন আমরা বিশ্ববিদ্যালয় জীবন অতিক্রম করেছি, এর পাশাপাশি যেহেতু আমাদের অ্যাক্টিভিজম রয়েছে, সরকার বিরোধী অ্যাক্টিভিজম রয়েছে, জনমানুষের জনাকাঙ্ক্ষা বাস্তবায়নের আমাদের ইচ্ছা রয়েছে, তাহলে সেই ইচ্ছাটাকে আমরা একত্রিত করে আমরা যারা এই বিশ্ববিদ্যালয় জীবনে আওয়ামী লীগ আমলে যারা আমরা সরকার বিরোধী বিভিন্ন অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলাম, সবাই একত্রিত আমরা মনে করছি এখন একটা উপযুক্ত সময়। যেহেতু আমরা এই আন্দোলনে সফল হয়েছি, শুধু একটা আন্দোলনের মধ্যে সফল হয় না, যেহেতু দীর্ঘ 54 বছর আমরা দেখেছি যারাই ক্ষমতাসীন হয়েছে কেউ কখনো জনমানুষের জনকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করে না। আমাদের দ্বারা যেহেতু এরকম একটা স্বৈরশাসককে পলায়ন করানো গেলে, তাহলে আমরা বিশ্বাস করি আমরা যদি একত্রিত নতুন একটা রাজনৈতিক দল বাস্তবায়ন করতে পারি, নতুন যাত্রা তৈরি করতে পারি, তাহলে আমাদের দ্বারা এই দেশের মানুষের জনকল্যাণে কাজ করা সম্ভব। নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছ থেকে শুনতে চাই, আজকে আমরা দেখলাম বিএনপির পক্ষ থেকে, আমি যদি একটু পড়ি এইভাবে, যে একতরফা নির্বাচন, দিনের ভোট রাতে এবং পাতানো নির্বাচনের অভিযোগে স্বৈরাচার শেখ হাসিনা, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। বাংলাদেশের ইতিহাসে এরকম একটি মামলা অভূতপূর্ব। আমরা ইতিপূর্বে কখনো এই ধরনের উদ্যোগ আমরা দেখিনি। শুনতে চাই যে এরকম একটি মামলা করার পিছনে কি জিনিসটা কাজ করলো, কেন আপনারা এটা করলেন? বাংলাদেশে এখন নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই। পুরনো যে সমস্ত লোক আমাদের এই বাংলাদেশের 53 বছরের অগ্রগতিকে থেমে দিয়েছিল, যারা বাংলাদেশের মানুষের, আমাদের দেশের স্বাধীনতা হয়েছিল কিন্তু গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাই পরবর্তীতে স্বাধীনতায় রূপ নিয়েছে। এই গণতন্ত্রকে ধ্বংস করেছে 3টি নির্বাচন কমিশনকে চিহ্নিত করা হয়েছে। আমি বিএনপির সাথে বলতে চাই আরও একটি নির্বাচন কমিশন, তাদেরও বিচার হওয়া উচিত। সেটা হলো 2008 সালের 30শে ডিসেম্বরের যে নির্বাচন, ওই নির্বাচন কমিশনেরও বিচার করা উচিত। তখন থেকে শুরু হয় মতলববাজি নির্বাচন, ভারতীয় খেলা, প্রতিবেশী রাষ্ট্রের খেলা, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য, বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করবার জন্য তখন তো শুরু হয়। এবং তারা ওই সময় থেকে ক্রীড়ানক ছিল যে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে কিভাবে বাংলাদেশকে একটি ক্লায়েন্ট স্টেট, একটি বেজেল স্টেট, একটি মক্কেল রাষ্ট্রে পরিণত করা যায়। তাদেরও কি বিচার হওয়া উচিত না? ইনশাল্লাহ হয়তো বা একদিন হবে। আগে স্বৈর শাসক হাসিনার যাদেরকে দিয়ে পাতানো নির্বাচন করছে, তাদের বিরুদ্ধে বিএনপি যৌক্তিকভাবে মামলা করেছে। এখন একটা, আমি আসার সময় আমি এখানে এসে ঢুকলাম যে আপনি বলছেন ওকে যে রাজনৈতিক উচ্চবিলাস থেকে আপনাকে রাজনৈতিক দল করলেন কিনা। জি। আর সে বলল যে আমরা অ্যাক্টিভিজম করি বা অ্যাক্টিভিস্ট, দ্যাটস ওয়াই উই আর ক্রিয়েটিং এ পলিটিক্যাল পার্টি। তো এখন প্রথমে আপনার কথায় আসি কাঞ্চন ভাই, যে এরকম রাজনৈতিক দলের ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পারি যে 1949 সালে যখন
আওয়ামী মুসলিম লীগ থেকে ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বের হয়ে আসলো আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তাই না? 49 সালে বের হইতে আবার তারা শামসুল হক, ভাসানী, শেখ মুজিব, এরা একটা আওয়ামী লীগ গঠন করলো। দেয়ার ওয়াজ এ ইডিওলজি, দেয়ার ওয়াজ এ প্রোগ্রামস, দেয়ার ওয়াজ এ সার্টেন অবজেক্টস টু মানে ক্রিয়েট এ পলিটিক্যাল পার্টিস, এবং সেই পলিটিক্যাল পার্টিস ফর 70s পর্যন্ত আমরা ইতিহাসটা সবাই জানি। 70s পরে আবার আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করে জাসদ একটি রাজনৈতিক দল তৈরি করলো। তার একটা ইডিওলজি সামনে দাঁড় করিয়েছিল যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আপনিও তখন ছাত্র, আমরাও তখন ছোট। আমরা এই সময় কিন্তু এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সেই লাল বই, এবং এটা খুবই জনপ্রিয়। বৈজ্ঞানিক সমাজতন্ত্র এটা আবার বিজ্ঞান, এটা নিয়ে আমার তর্ক। তখন আমরা 8-9-এ পড়তাম সমাজতন্ত্র, তা আবার বিজ্ঞান। আমরা ভাবতাম যে সমাজতন্ত্র হলো সোশ্যাল সায়েন্স, বিজ্ঞান তো বিজ্ঞান। তখন 7-8-এর ছাত্র একটা দর্শন তারা দিয়েছিল, রাজনৈতিক দর্শন, এবং অনেক যুবক তাদের সেই দর্শনে উদ্বুদ্ধ হয়েছিল আলটিমেটলি, এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ করে তারা কিন্তু দলটা করেছিল। তারাও কিন্তু ক্ষমতায় ছিল, এবং তারা এই সেই সময়ের আওয়ামী লীগের শাসনে কিন্তু বহু জাসদ, তারা ছিল স্বাধীনতার 4 খলিফা বলা হয় তাদেরকে, অর্থাৎ ক্ষমতাটা পুরো তারা ভোগ করতে পারত। কিন্তু তারা একটা আদর্শের কারণে, আর একটা আদর্শ প্রতিষ্ঠার কারণে, সে আদর্শ নিয়ে হয়তো আপনার অনেক বক্তব্য থাকতে পারে যে কেন সমাজতন্ত্র বিজ্ঞান, তবে কেন তারা আপনার সমাজতান্ত্রিক অর্থনীতি চায়, সামাজিক অর্থনীতি চায়, এগুলো প্রশ্ন থাকতে পারে আপনার। চ্যালেঞ্জ করে তারা একটা দল গঠন করলো, কিন্তু পরবর্তীতে ইতিহাসটা দেখছেন যে গণবাহিনী তৈরি করলো, তার কাউন্টার আওয়ামী লীগ তৈরি করলো, রক্ষী বাহিনী, কত লোক মারা গেল, তাই না? এবার যে এনসিপি, আমি এই 2টার পরে 3টার ক্রনোলজিক্যালি বলতে গেলে, এবারের এনসিপি প্রথমে হলো এরা ক্ষমতার সাথে আপোষ করলো, চ্যালেঞ্জ করলো না, ক্ষমতার সাথে আপোষ করলো। কোন ক্ষমতার সাথে আপোষ করলো? প্রেজেন্ট ক্ষমতা, ডক্টর ইউনূসের যে ক্ষমতা বা আমাদের সবার যে ক্ষমতা, আমি বলছি যে তাদেরই মানে মনোনীত লোক। শেখ মুজিবও কিন্তু জাসদের মনোনীত লোক ছিল, ওই যে আওয়ামী মুসলিম লীগের লোকজন ছিল, কিন্তু এরাই এই ভাসানী, শামসুল হক, শেখ মুজিব এরাই ছিল। ওরা কিন্তু ক্ষমতা এনজয় করতে পারত ওই 49 সালে। আবার 71 সালে কিন্তু ওই রব ভাই, তারপরে আপনার শাহজাহান সিরাজ, এরা কিন্তু ক্ষমতাটাকে গ্রহণ করতে পারত। তারপরে ওই দাদা ভাই কি জানো, সিরাজুল আলম খান, আরো অনেক লোক, তাই না? এরাও ক্ষমতাটা গ্রহণ করতে, কারণ আওয়ামী লীগ কি করতো। কিন্তু বর্তমান এনসিপি তারা আমাদের সবার যে ক্ষমতা দিয়ে আমরা যে তত্ত্বাবধায়ক সরকারটা বানালাম, সেই তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের সাথে আপোষ করে তারা একটা দল গঠন করলো। এখন দল গঠনের পিছনে আপনি জিজ্ঞেস করেছেন লজিক, আর এরা বলছে যে উই আর অ্যাক্টিভিস্ট, দ্যাট ইজ অ্যাক্টিভিজম। এখন আমার কথা হলো যে অ্যাক্টিভিজম দিয়ে কি পলিটিক্যাল পার্টি গঠিত হয়? ফ্রেঞ্চ বিপ্লবের যারা দার্শনিক ছিল, সে রুশো, ভল্টেয়ার, তারা অনেক দর্শন, তারা ওই সময় তার অ্যাক্টিভিজম ছিল না, ওই সময় তারা দর্শন দিত, সেই দর্শনের উপরে ফ্রেঞ্চ বিপ্লব হয়ে গেল। এখন তারা কি দল গঠন করতে পারলো? করছে। অ্যাক্টিভিজম দিয়ে কিন্তু দল গঠন করা যায় না। দল গঠন করতে গেলে আপনাকে একটা নির্দিষ্ট আদর্শ দিতে হবে। যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি দেখলেন যে বাংলাদেশের ন্যাশনাল আইডেন্টিটি ক্রাইসিস, তিনি আইডেন্টিটি ক্রাইসিসটাকে অ্যাড্রেস করলেন যে আমাদের দেশের আইডেন্টিটিটা কি, আমরা বাঙালি না বাংলাদেশি, বাঙালি বলতে গেলে পাহাড়িদের সমস্যা, এই আলোচনা বহুতবার তিনি আইডেন্টিটি ক্রাইসিস। আর তারপর দেখলেন যে বাংলাদেশের তিনি যে সমস্যাগুলো দেখলেন, এইটাকে তিনি দফা আকারে পেশ করলেন, 19 দফা কর্মসূচি, তাই না? তারপরে তিনি তার রাজনৈতিক দল গঠন করলেন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, তাই তো? কিন্তু আমি এই দল গঠন করা কিন্তু উচ্চাভিলাষী না, তারা করতেই পারে, করাটা উচিত হবে, আমি আমার দৃষ্টিতে করাটা উচিত হবে। কিন্তু এটা দলটা গঠন করতে গেলে যে আপনার যে একটা প্রোগ্রামস থাকতে হয়, আপনি কি আপনার উদ্দেশ্য কি, আপনি কি জন্য রাজনীতি করবেন, কেন ক্ষমতা নিতে চান? যেটা সেলিম বলে নাই, আমি নিশ্চয়ই সেলিমের কাছে শুনবো, কিন্তু আমি যদি আপনার কাছে আপনি কি করবেন, আমি যদি এভাবে বলি আপনাদের কাছে, আপনারা যারা বৃহত্তম রাজনৈতিক দল, তারা যখন একটি স্বৈরা শাসককে আপনারা
মানে পরাজিত করতে পারেননি, আদর্শ দিয়ে না, রাজনৈতিক ময়দানে নয়, তখন ছাত্ররা কিন্তু এই কাজটি করে এসছে। এই যে আপনাদের বয়ান, এই বয়ানেই কিন্তু আজকে না, আমি শুনতে চাই আপনার কাছে, আমার বয়ানটা মিথ্যা, আমি আপনার কাছ থেকে শুনতে চাই। বাংলাদেশের মানুষ, জি, মানে সবার আগে বাংলাদেশি, জি নিশ্চয়ই, আপনি হলো একদম পাক্কা বাংলাদেশি মানুষ, আপনার মুখ থেকে ভারতীয় বয়ান শুরু হয়ে গেছে। না, কেন ভারতীয় বয়ান? এটা ভারতীয় বয়ান তো বলেন আমাকে। দেখেন যে পৃথিবীর ইতিহাসে এই যে 36 দিনের আন্দোলন বলতেছেন না, না 36 দিনের আন্দোলন নিশ্চয় তাদের আন্দোলন, কিন্তু এই আন্দোলনের সূত্রপাত অনেক অনেক আগে থেকে, রাজনৈতিক দলগুলো অনেক আগে থেকে করে এসেছে। হলো রাশিয়ায়, সেই আন্দোলন 12 বছর ব্যাপী লেনিন করেছে, কিন্তু শেষ 40 দিন, শেষ 10 দিন, আপনারা বই পড়েছেন, দুনিয়া কাঁপানো 40 দিন, দুনিয়া কাঁপানো 10 দিন। এখন আপনি কি বলবেন ওই 10 দিনে বা ওই 40 দিনে রাশিয়ার বিপ্লবটা হয়েছে? আপনি সিরিয়ায় রিসেন্ট পাস যেটা ঘটলো, 11 বছর ধরে আল আসাদের বিরুদ্ধে সিরিয়ার জনগণ আন্দোলন করছে। লাস্ট 15 দিনে যে আমার তো দলটার নাম এখনো মনে নেই, কম্বাইন্ড হলো যে দলটা কি জানো, এনএসডি না কি একটা দল, সবাই কম্বাইন্ড করলো, 15 দিনে আসাদকে তাড়াই দিল। এখন আপনি 15 দিনকে বলবেন যে আগের 11 বছরে ব্যর্থ, 15 দিনে সফল না। আগের 11 বছরের বা আমাদের 17 বছরের যে কন্টিনিউয়েশন, তার ফলে এই 34 দিনের সফলতা। আজকে দেখেন হাসিনাকে, আপনার কিন্তু হেলাল ভাই, আপনি দেখেন হাসিনাকে স্বৈরাচার বানাইছে, স্বৈরাচার আখ্যায়িত, সে যে স্বৈরাচার সেইটা আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের কাছে প্রতিষ্ঠা করেছি। স্বৈরাচার থেকে সে যখন ফ্যাসিস্ট হয়েছে সেটাও আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের কাছে প্রতিষ্ঠা করেছি। মাফিয়াও তাকে প্রতিষ্ঠা করেছি। আমরা যদি 14 নির্বাচনে যেতাম, আমরা যদি 7 নির্বাচনে যেতাম, তাহলে কি বাংলাদেশের রাজনৈতিক সিনারিওটা এরকম হতো? আপনি মনে রাখবেন যে বিএনপি সে 8 সাল থেকে জনগণকে ডাকছে, জনগণ আসছে না, ক্রমাগত ডাকছে। সবার শেষে যখন আসলো তখন স্বৈরাচাররা পড়লো। আপনারা এই যে লেন্থ অফ আমাদের স্ট্রাগল, এই স্ট্রাগলকে যখনই সেগমেন্ট করেন, তখনই আমার মনে হয় যে ভারত এইভাবে সেগমেন্ট করে, ভারতীয়ভাবে সেগমেন্ট করে। আমি মোটেও তা করছি না। আমি যেটি বলতে চাচ্ছি, এবং আরেকটি বাস্তবতা আমাদের স্বীকার করতেই হবে, আপনি ইতিহাস টেনেছেন, আপনি বলেছেন, আমি সম্পূর্ণই একমত, আপনার সাথে দ্বিমত করছি না, কিন্তু এটাও সত্য কথা যে আচ্ছা 90-এর গণঅভ্যুত্থানে আপনি মাঠে ছিলেন, আমিও, আপনি একজন কর্মী ছিলেন, আমিও। 90-এর গণঅভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নেতৃত্বে, জাতীয়তাবাদী ছাত্রদল ছাড়াও সর্বদলীয় ছাত্রদলের নেতৃত্বে আপনার সংগঠনটা 90টা হলো। সেখানে কি ছাত্ররা দাবি করলো, কি করলো? একটা জাতীয় সরকার, একটা যেটা রূপরেখা হয়ে একটা সরকার গঠন করলো, এবং বলা হয় 3 জোটের রূপরেখা নাকি ওই সময় মানা হয়নি। আমি কত বড় মানে কাণ্ডজ্ঞানহীন কথা হয় যে 3 জোটের রূপরেখা যতটা মানা হয়েছে, বাংলাদেশে আর কোনো দলিল কতটা মানা হয়নি। 3 জোটের রূপরেখা থেকে পরে দেখেনি, 3 জোটের রূপরেখা কি ছিল কেউ পরে দেখেনি। ওই আলোচনা যাব, আমি যে আলোচনায় ছিলাম, আপনি আমাকে যে 90 সাথে আপনি রিজেম্বল যদি করেন, যদি রিজেম্বল 69 সাথে রিজেম্বল করেন, 69 ওয়াজ মাচ বিগার আপরাইজিং। 69-এ আপনার আইয়ুব খানের বিরুদ্ধে যেটা হলো, 90-তে এর সাথে বিরুদ্ধে হলো, ওই সব ওই ওদের সাথে আপনি যদি তুলনা না করেন, তা আপনি কি বলবেন 69-এর গণঅভ্যুত্থান ওই 69 সালের ওই মার্চ মাসে ভাষার ওইখান থেকে শুরু হলো? 69-এর গণঅভ্যুত্থান। কিন্তু আমি যে কথাটা আপনার সাথে আমি একটু দ্বিমত করছি, যে কন্টিনিউশন ঠিকই আছে, 17 বছর আন্দোলন সংগ্রাম, জেল, জুলুম, গুম, হত্যা, নির্যাতন, এগুলো আনপপুলার করার জন্য যা করা দরকার সেই কাজটি বিএনপি এবং অন্যান্য দল সবাই মিলে, আরো যে মানে যার দল ছিল তারা সেটা করেছে, এটা সত্য কথা, এটা আমি আপনার সাথে দ্বিমত করছি না। কিন্তু আরেকটি বাস্তবতা আছে, সেটা ছাত্ররা আসলো না, আমি তাও বলছি না, আরেকটা বাস্তবতা আসলো এই যে যদি আমরা তো মানে ফুটবল খেলেছি, ফুটবলে 90 মিনিট এই 11 জনই খেলে, কিন্তু যিনি গোল দেন তার নামটা আসলে মানুষ বলে যে মেসি গোল দিয়েছে। এই জায়গাটা দেখেন, দে আর দ্য পোস্টার বয় অফ 24 মাস আপরাইজিং। 24-এর গণঅভ্যুত্থানে তারা পোস্টার বয়, এটা আমি অস্বীকার করি না। কিন্তু আরেকটা জিনিস এর পেছনের বাস্তবতা আছে, যে 3 আগস্ট যখন এদেরকে গ্রেপ্তার করলো আমাদের 5 জন ছাত্র নেতাকে, তখন আন্দোলনকে স্থগিত করবার জন্য, বন্ধ করবার জন্য কি প্রচারণা ছিল না? সবাই আমরা জানি, ছিলেন, আমরা মাঠে ছিলাম, যেখানেই ছিলাম, আপনারা সবাই জানেন না? 3রা আগস্ট যখন ডিবিআরসিতে আমাদের 5 জন ছাত্র নেতাকে গ্রেপ্তার করলো,
5 জন ছাত্রনেতার একজন আমাদের ছাত্র নেত্রী মনে হয়। হ্যাঁ, তখন কি আন্দোলন বন্ধ করাটা প্রচারণা ছিল না? এই প্রচারণাটা কতখানি ছিল আর বন্ধ ছিল, কতখানি প্রচার আপনি প্রেস ব্রিফিং করছেন তো, আপনি প্রেস ব্রিফিং করছেন তো, প্রচারণাটা আপনি বলবেন অস্ত্রের মুখে প্রেস ব্রিফিং তো করছেন ডিবি অফিসে না প্রেস ব্রিফিং করছেন না? হ্যাঁ করছেন। মানুষ তো বিভ্রান্ত হয়েছে তো। এইবার বলেন তারপরে ওই দিনে কাদের নেতৃত্বে আবার অন্য ছাত্রদের সংগঠন এক জায়গা করে যে এই যে যারা আর কি অ্যারেস্ট হয়েছিল না তাদেরকে এক জায়গা করে আবার আন্দোলনটাকে চালিয়ে নেওয়া হলো। আমি নিশ্চয়ই জিনিসটা বুঝছেন না, আমি টোটালি বুঝতে পেরেছি। বিএনপি এবং অন্যান্য সংগঠন অন্যান্য যেসব ছাত্ররা গ্রেফতার হয়নি তাদের সাথে যোগাযোগ করে জাতীয়তাবাদী ছাত্র দল, বামপন্থী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, যত ছাত্র তাদের সাথে আলোচনা করে জাতীয় নেতৃবৃন্দ বলছে না যে আন্দোলন চালিয়ে যেতে হবে। আবার 6 তারিখের আন্দোলনটাকে কি আপনি 5 তারিখে আনেননি? নিশ্চয়ই আপনি বুঝছেন না যে এখানে একটা কম্বাইন্ড এফোর্টস, এই কম্বাইন্ড এফোর্টসকে আপনি যখন সেগমেন্ট করেন তখনই আমার মনে হয় এটা ভারতীয় বয়ান, এটা ভারতীয় 11 জনে ওই যে 11 জনই খেলছে গোলটা লাস্ট। এটা তো বলছি ম্যারাডোনাকে আপনাকে স্যালুট করতেই হবে। আরেকটু কথা যদি হেলাল ভাই, আপনিও তো মানে রাজনীতি করেন, ছাত্র রাজনীতি থেকে মানে এসছেন। হ্যাঁ, ডিবি অফিসে পুলিশ হেফাজতে থেকে যদি যারা পুলিশ রিমান্ডে থেকেছে শুধু তারাই জানে যে রিমান্ডে থেকে যদি কাউকে ধরে যদি মানে বলানো হয়, আমি শেষ করি না না আমি একদিন রিমান্ড আর আমরা সেনাবাহিনীর রিমান্ড আর পুলিশের রিমান্ড বছরের বছর ফাটছি, আন্দোলন কি থামাইছি? নিশ্চয়ই না, আন্দোলন কি থামাইছি? আমাদের আমি থামানোর কথা বলছি না, আমি অন্য প্রসঙ্গে আমি বলছি 3 তারিখে ওদের গ্রেফতার করছে, 3 তারিখে বা 4 তারিখে নির্যাতন করছে, আর আমরা তো কন্টিনিউয়াসলি নির্যাতনের মধ্যে, ডিবি অফিসে নির্যাতন, গুম খুন, সেনাবাহিনী আমাদেরকে 111-এ গ্রেপ্তার করে নির্যাতন করছে না, আমরা কি আন্দোলন থেকে সরে আসছি? আপনি একদিনের কনসেন্ট্রেশন ক্যাম্পে যে আপনি আন্দোলন সরেছেন, আর আপনার বছরের বছর কনসেন্ট্রেশন ক্যাম্পে রয়েছি, আমরা তো আন্দোলন তো সরে আসিনি। আমরা তো বলছি যে স্বৈরাচারের রক্ত চক্ষুর সামনে দাঁড়িয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সংস্কারের কথা বলেছে। আজকে এই খোলা ময়দানে এই মুক্ত যুগে সংস্কারের প্রস্তাব বলে অনেক বাহাদুরি দিচ্ছেন। আমি বলছি যে আপনি যেটা বললেন যে আমাদের এই ছাত্র ভাইরা রাজনৈতিক দল গঠন করবে, এটা কোনো উচ্চবিলাস না, এটা তাদের একটা ইডিওলজি থেকে তারা করছে। তবে তাদের ইডিওলজিটা প্রকাশ করতো, তাদের প্রোগ্রামসটা প্রকাশ করতো, তাহলে তারা আরও পপুলারিটি পেত। যেটা জাসদ করছিল কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি, যেটা আওয়ামী লীগ করছিল 49 সালে, শেষ পর্যন্ত তো পরে তো মাফিয়ায় পরিণত হয়েছে। কিন্তু আপনি তো আতুর ঘরেই ক্ষমতার মানে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছেন, ভালো কথা, এটাকে সাপোর্ট করি, বাট ইউ হ্যাভ টু গিভ সাম আইডিয়াস টু দ্য পিপল যে আপনার কি করতে। নিশ্চয়ই আমি একটু শুনি ওর কাছ থেকে। তবে রিমান্ডের বিষয়ে আমি যে কথাটা আপনার কাছে বলছিলাম, যদি কাউকে ধরে নিয়ে বলা হয় পুলিশ রিমান্ডে যে বল গান্ধীকে কে মারছে, মানে তুই মারছিস না, ও স্বীকার করবে যে হ্যাঁ আমি গান্ধীকে মারছি। আমি বলতে চাচ্ছি যে পুলিশ হেফাজতে আপনাদের যে বর্তমান যে ছাত্র সংগঠনের বৈষম্য, তাদের যে কয়জন গ্রেফতার তার থেকে বেশি গ্রেফতার সারা বাংলাদেশে আমাদের নেতারা। আমি তো এটা অস্বীকার করছি না, আমি শুধু এই কথাটা বলতে চাইছি আন্দোলন সরে আসনি তো, ঘোষণা করছে যে আন্দোলন করব না। যদি ডিবি হেফাজতে বসে আমরা তো বলিনি যে গান্ধীকে মারিছে, নাথুরাম গডসে, আমরা তো বলিনি তো। আমি বলতে চাচ্ছি যে ডিবি অফিসে বসে যদি একটা প্রেস ব্রিফিং হয়, সেটা আসলে কতখানি স্বপ্রণোদিত সে কথাটা নিয়ে আমার সন্দেহ আছে। গ্রেফতার করছে না? নিশ্চয়ই করেছে, নির্যাতন হয়েছে। আপনি বললেন তাই বলছে, আমি তাদের ওটাকে আন্ডারমাইন করছি। আপনি বললেন তাই বলছি যে ডিবি অফিসে এরকম রিমান্ডে নিয়ে আমাদের অনেক কথা আমাদের অনেক টর্চার করে অনেক কিছু বলাতে চাইছে, আমরা তো বলিনি তো। নিশ্চয়ই আমাদের এও বলাতে চেয়েছে যে আমরা যেন বিএনপি থেকে সরে অন্য দলে চলে যাই। আমরা তো অত্যাচার সহ্য করেছি, কিন্তু আমরা তো আপোষ করিনি। 111-এ আমাদের উপর যে অত্যাচারটা করছে সেনাবাহিনী, পুলিশ না, আমরা তো তখন আমরা তো সেনাবাহিনীর সামনে যে আমাদের দল যে প্রোগ্রামস, তার বাইরে থেকে আমরা আসিনি, যমুক তমুক। সেদিন বলছি আপনি একদিনের অত্যাচারকে যদি, আমি তাদের এইটাকে মানে নিন্দাবাদ জানাই, যারা অত্যাচার করছে তাদের বিচার হওয়া উচিত। এবং তারা যে, কিন্তু আপনি যখন বললেন, সেই জন্যই বললাম যে
এই আন্দোলনের পিছনে যখন আপনি কাউকে ডক্টর ইউনূসের মতো বলেন যে ক্রেডিট ক্লেমের সিনড্রোম এটা চলে গেছিল, আবার দেখলাম এই ন্যারেটিভটা তুলছে ক্রেডিট ক্লেম সিনড্রোম। এটা কিন্তু প্রথম 5 আগস্টের পরে শুরু হয়েছিল, আবার যে কেন শুরু হলো এই জন্য আমার মনে হচ্ছে আবার কি ইন্ডিয়ান খেলাধুলা শুরু হয়ে গেল বাংলাদেশে একটা পিসফুল পরিবেশে। জি, গোলাম মুর্তজা সেলিম, অনেক কথা এসছে, আপনি একটু বলেন, তারপর আপনার কথা একটু শুনে আমি বিরতিতে যাব। আচ্ছা, ধন্যবাদ। উনি একজন ছাত্রনেতা থেকে আজকে জাতীয় রাজনীতিতে এসেছেন। নিঃসন্দেহে 2008 পরবর্তী সময়ে যারা আওয়ামী বিরোধী ছিল, যারা আওয়ামী জোটে অংশগ্রহণ করে নাই, প্রত্যেকেই আওয়ামী ফ্যাসিবাদের বিরোধী লড়াই সংগ্রামে আমরা রাজপথে সহযোদ্ধা হিসেবে লড়াই করেছি, এটা অনস্বীকার্য। আপনি খেয়াল করলে দেখবেন যে বেগম খালেদা জিয়া যখন 2014 সালে ইলেকশন বর্জন করলো, তখন কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করলো। জনাব সেলিম, আপনার কাছে আমি ছিলাম, আমরা অনেক প্রশ্ন এসছে, অনেক কথা এসছে, আপনাদের রাজনৈতিক বিষয় দিয়ে নিয়ে এসছে, ক্ষমতার সাথে থাকা নিয়ে এসছে, ডিবি অফিসে হেফাজতে প্রেস ব্রিফিং নিয়ে কথা এসছে, শুনতে চাই সংক্ষেপে এইসব বিষয়গুলো। আচ্ছা, যেখানে ছিলাম দেখেন, যখন 2014 সালে বেগম খালেদা জিয়া নির্বাচন বর্জন করলো, ওই সময় কিন্তু বিএনপির সর্বোচ্চ পরিমাণ তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন দেশ এবং বিদেশে, সবার কাছে একটা গ্রহণযোগ্য হয়েছিল যে এই নির্বাচন বর্জন করার মাধ্যমে। কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পেলাম কি 18 সালে ইনারা নির্বাচনে অংশগ্রহণ করলেন, মাত্র 7টা আসনে তারা বিজয়ী হলেন। পরবর্তী সময় এই সংসদকে 18 সালে নির্বাচন কি হয়েছে, নির্বাচনে হয়েছে কি হয় না সেটা তিনারাই বলবেন। ওনারা বলছেন নির্বাচন বর্জন করেছেন, আবার ওনারাই বলছেন যে ওনারা দীর্ঘদিন আওয়ামী বিরোধী আন্দোলন করেছেন। যেমন 14 সালে নির্বাচন বর্জন করলেন, আবার কি করলেন 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করলেন। নির্বাচনে অংশগ্রহণ করার মধ্যে সংসদে কিছুদিন থাকলেন, আবার সংসদকে বর্জন করলেন। এখন আপনি উনাদের অবস্থানটা, এই নির্বাচন বর্জন করা আবার অংশগ্রহণ করার মধ্য দিয়ে কিন্তু উনাদের অবস্থানটা পরিষ্কার হয়ে যায়। এখন দেখেন, যদি আপনি উনি যেভাবে বললেন যে আমরা জানি যে বিগত সময়ে রাষ্ট্রীয় বাহিনীগুলা কিভাবে মানুষের কণ্ঠরোধ করেছিল, আমাদের আন্দোলন চলাকালীন সময়, আন্দোলন যখন তুঙ্গে, যখন আমরা 9 দফা ঘোষণা করলাম আর কি, আমরা যারা আন্দোলনের রাজপথ থেকে নেতৃত্ব দিয়েছি তারা আমাদের বাসস্থান না, আমাদের পরিবার যেখান থেকে আমাদের আত্মীয় স্বজনদের মাধ্যমে আমাদেরকে তারা ট্র্যাক করার চেষ্টা করেছে। তাদের এমনভাবে ছিল, আমরা যা জানি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় পেলে আমাদেরকে তারা ক্রস ফায়ারে দিত। তো ওই সময়ে যেখানে সরকার টালমাটাল অবস্থা আর কি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে এবং দেশীয়ভাবে খেয়াল করলে দেখবেন যে সরকার প্রায় পড়ে যাচ্ছে। ওই সময় কিন্তু আমরা দেখেছি যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এই আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ততার কথা কীভাবে অস্বীকার করছে, তারপরেও কিন্তু আমরা এই আন্দোলনকে টেনে নিয়ে গিয়েছি এবং অস্বীকার করেছে না, এটা বলেছে যে এটা ছাত্রদের আন্দোলন না। আমি সেটাই বলছি যে এটা ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ততার কথা আমি বলছি ওই রাজনৈতিক দলের। কিন্তু পরবর্তী সময়ে যখন একটি গোয়েন্দা বাহিনী আমাদের শীর্ষ এই বৈষম্য আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে জোর করে তারা কি করলো, ধরে নিয়ে গেল। পরবর্তী সময় এদেরকে কি করলো, গুম করলো। আমরা আসিফকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। পরবর্তী সময়ে এদেরকে নির্মমভাবে আমরা মিডিয়ায় দেখেছি, আপনার গোটা নাহিদের উপরে কি নির্মমভাবে এটা অত্যাচার করা হয়েছে। তখন এই নির্মমভাবে অত্যাচার করার পরে অস্ত্রের মুখে এদের কাছে জবানবন্দি নেওয়া হয়েছে। এখন এটাকে যদি আপনারা ভাবেন যে এক প্রকার আঘাত করা, তাহলে তো বলতে হবে আপনাদের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের সাথে আঘাত তো বলা হয় না, বলা হচ্ছে যে এই আপোষের কথা যেভাবে এসেছে আমি ওটাকেই বুঝাচ্ছি আর কি, আন্দোলন থেকে এক ধরনের তো আমরা তো যখন বিভ্রান্ত তো ছড়িয়েছিল যে আন্দোলন যখন যাদের হাতে সকল ক্ষমতা, মিডিয়া আছে, রাষ্ট্রীয় সকল বাহিনী আছে, আমাদের হাতে কোনো আমরা সাধারণ ছাত্র, এই সমস্ত শক্তির বিরুদ্ধে গিয়ে আমরা এই লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছি। নিঃসন্দেহে এই লড়াই সংগ্রামে তারা যারাই আর কি দীর্ঘদিন ধরে এই সরকার বিরোধী ছিল, প্রত্যেকেরই অংশগ্রহণ ছিল। কিন্তু এই জুলাই আন্দোলনে যারা আমরা আন্দোলন করেছি, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি, এরা যদি ডিবির হেফাজতে থেকে যে জবানবন্দিটা দেওয়া হয়েছিল, পরবর্তীতে এসেছে আপনারা দেখেছেন যেমন নেতৃবৃন্দ কি বলেছে, এটা সরকারের একটা অপকৌশল ছিল, অপপ্রচার ছিল, এর বাইরে কিছু না। এখন আরেকটা বিষয় উনি এনেছেন যে ক্ষমতার সাথে, দেখেন আমরা কিন্তু বিএনপির যাত্রার কথাটা খুব ভালো মতো জানি, আমি এই বিতর্কে যেতে চাই না। ক্ষমতায় থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে দলকে কিভাবে কাজে লাগিয়েছে, কিভাবে দল প্রতিষ্ঠা করেছে। একটা গণ অভ্যুত্থানের মাধ্যম সফল হওয়ার পর পরে ইন্টারিম গঠিত হলো। এখন এই ইন্টারিম গঠিত হওয়ার পরে এখানে কিন্তু এই বিরোধী আন্দোলন যারা ছিল তারা কিন্তু আপনাদের ইন্টারিম গভর্নমেন্ট যখন হলো, এই গভর্নমেন্টের সাথে আপনারা এই অংশীদারিত্ব, ক্ষমতার অংশীদারিত্বে আপনারা কেন গেলেন?
না দেখেন, ক্ষমতার অংশীদারিত্বে যেমন আমরা বলতে বুঝাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শীর্ষ নেতৃত্ব ছিল, এখান থেকে আমাদের দুইজনকে, যেহেতু আমরা আন্দোলনে ছিলাম, আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমরা মনে করছি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হলে এই ইন্টারিমে যাওয়া দরকার। একই তো কথা হলো, সেই কথাই বলা হচ্ছে যে ক্ষমতার লোভ আপনাদের ছিল, ক্ষমতার কাছে যাওয়ার আগ্রহ আপনাদের ছিল, যার কারণে শোনেন, পৃথিবীর কোথাও যখন এরকম কোনো গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মুক্তিযোদ্ধারা পরবর্তীতে ক্ষমতায় আসীন হয়েছে, একটি উদাহরণ দেখাতে পারবেন? না, দেখেন, পৃথিবীর যে ফরাসি বিপ্লবের কথা, রুশ বিপ্লবের কথা, সর্বশেষ যে আমাদের সিরিয়াতে যা হলো, এটার সাথে কিন্তু আমাদের টোটালটাই ভিন্ন আঙ্গিকে। আপনি খেয়াল করে দেখেন, আমাদের যখন আন্দোলন সফল হলো, আমাদের প্রথমে আমাদের ইচ্ছা ছিল কি আমরা বিপ্লবী সরকার গঠন, আমরা কি পেরেছি? কেন পারি নাই? কেন পারি নাই? এটা তো মোটামুটি আপনারা সবাই ভালো জানেন, দেশ জাতি খুব ওপেন একটা বিষয়, ওপেন সেক্টর বিষয়। তারপরে মিলিশিয়া গঠনের বিষয়ে আমাদের সর্বশেষ আহ্বায়ক নাহিদ ইসলাম বিষয়গুলো তুলে ধরেছেন। এখন যদি এই সময় এসে আপনারা বলেন যে এটা কেন হয় নাই, তারপরে নিঃসন্দেহে এটা আমাদের দিকে, আপনারা এই সময়ে এসে একদম নবীন একটা দলকে যেভাবে প্রশ্নবাণে জর্জরিত করেন, এটাকে আমরা স্বাগত জানাই, এটা আমাদের শুদ্ধিকরণের পথ হিসেবে আমরা গ্রহণ করি। কিন্তু যেভাবে আপনারা আমাদেরকে প্রশ্নবাণে জর্জরিত করেন, বা নিকট অতীতে বা বর্তমান যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে, এদের নেতাদের, এদের অপকর্মের বিষয়কে আপনারা প্রশ্নবাণে জর্জরিত করার সাহস দেখান। কেন করা হয় না? অবশ্যই করা হয়। কেন করা হয় না এটা আপনারা বলবেন, এই প্রশ্ন তো আমার। অবশ্যই করা হয়। আপনারা নতুন এসেছেন রাজনীতিতে, রাজনীতি এসে অনেক কিছু মোকাবেলা করছেন, সেজন্য আপনার কাছে সবকিছু নতুন লাগছে, কিন্তু এগুলো অবশ্যই করা হয়। রাজনীতিবিদদের শোনেন, গায়ক, নায়ক, তারপরে কি বলে, খেলোয়াড়, রাজনীতিবিদ, এদের সমালোচনা সবচেয়ে বেশি হয়। আমি আসবো আপনার কাছে, আমি আবার একটু যাই জনাব আজিজুল ভাই। হেলাল ভাই, আমরা ওই আজকে মামলার বিষয়ে কথা বলছিলাম, কিন্তু দুটো বিষয় এখানে আসছে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। যে অতীতে আমরা দেখেছি যে রাজনৈতিক ভাবে যতগুলো এই ধরনের নির্বাচন হয়েছে, সেই মামলাগুলোকে কখনোই সরকারি কোনো কর্মকর্তাদের, নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার, তাদেরকে মামলায় অভিযুক্ত করা হয়নি, বা তাদেরকে কোনো সময় এরকম কাঠগড়ায়ও দাঁড় করা হয়নি। কিন্তু আপনারা এই জিনিসটা নিয়ে আসলেন, সামনে নিয়ে এসছেন এখন, তাই? হ্যাঁ, কেন এই হঠাৎ করে পুলিশ? এটাই হলো সংস্কার, এটাই রিফরমেশন। এই যে এনসিসির কথা বলছে না, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, যে আর একটা বজদরং একটা বডি বানানো হবে, সে অ্যাপয়েন্টমেন্ট দেবে। সে অ্যাপয়েন্টমেন্ট দিলে এই আপনার দুর্নীতিগুলো হবে না, এই রিগড ইলেকশন হবে না, ম্যানিপুলেটেড ইলেকশন হবে না, মানে মেনি হেডস, আর একটা হেড বানাবে সে। তা আমরা বলেছি নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, আরও যে কমিশনগুলো আছে, সাংবিধানিক যে কমিশনগুলো, তারা ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট ডাজ নট মিন যা ইচ্ছা তাই করবে। সে যা করবে তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা লাগবে, জবাবদিহিতা থাকা লাগবে। অতএব অতীতে যারা জবাবদিহি না হয়ে চলে যাচ্ছিলেন, তাদেরকে ধরা হচ্ছে। এটা একটা সংস্কার না? এটা তো বড় সংস্কার। অর্থাৎ ভবিষ্যতেও কেউ যদি এই রকম নির্বাচন রিগড ইলেকশন করে, মানবাধিকার কমিশনে যে অমানবিক কাজ করে, বা আপনার সাংবিধানিক আরও যে কমিশনগুলো আছে, সেই কমিশনে যে আপনার অন্যায় করে, তাদেরকে ওই নির্বাচন চলাকালীন সময় তাদেরকে গ্রেপ্তার করা যেতে পারে বা বিচার হতে পারে। আবার নির্বাচন চলে গেলেও, সে 10 বছর হোক, 20 বছর হোক, এটাকে বলে অ্যাকাউন্টেবিলিটি। আপনি আর একটা হেড না, মানে আমি দুটো প্রশ্নের উত্তর দিলাম, যে এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, যে একটা আর একটি মাথা তৈরি করতে চাচ্ছেন, সেই বেশি আর একটা মাথা তৈরি করে তারা যে কার ধারে জবাবদিহি থাকবে, তাদের সেই শস্যের মধ্যে ভূত থাকলে সেই ভূত তাড়াবে কে? আমরা এই জন্যই বলছি যে যারা যে সমস্ত সাংবিধানিক কমিশনগুলো আছে, এই কমিশনগুলোকে যদি জবাবদিহিতার আওতায় আনা যায়, বিশেষ করে সংবিধানে যে আইন আছে, আবার নতুন কোনো আইন প্রয়োগ করে, যাতে এই যে রকিব কমিশনার, তারপরে কি জানো, নুরুল হুদা কমিশনার, তারপরে আর একটা কি রাষ্ট্রেরটা কি, আউয়াল কমিশনার, কাজী হাবিবুল আউয়াল, আমি আবার শামসুল্লাহ কমিশনের কথা বলেছি, 4 নম্বর, এটা 8 সালের। এটা যদিও বিএনপি দেয়নি, হয়তো ভবিষ্যতে দিবে, বা দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ বাংলাদেশের নষ্টটা হয়েছে 1/11 থেকে, মানে ভারতীয় আধিপত্য, হেজিমনি শুরু হয়েছে 1/11 থেকে। সেইটার বিজয় করেছি আমরা 24 তারিখে, 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। তো এই 3টা কমিশনের
তো আপনার এই যে বিচারের জন্য যে আপনার কেস ফর্ম করছে, এটা তো বড় সংস্কার। এর থেকে নিশ্চয়ই, কিন্তু এটা বড় সংস্কার। আপনি এই যে দুদক সংস্কার, অমুক সংস্কার, নারী কমিশন, এগুলো তো আমার কাছে মনে হয় বাত কি বাত। আপনার এই যে এইটা বড় সংস্কার যে কেউ আনচ্যালেঞ্জ না, কেউ জবাব দিতে উঠবে না। আমি আরেকটা জাস্ট আপনার কাছে তর্কের খাতিরে বা আলোচনার জন্য আমি এই জিনিসটা অবতারণা করতে চাই। সেটি হচ্ছে এই, যদি এইভাবে অতীত নির্বাচন কমিশনারগুলোর বিরুদ্ধে এই 3 নির্বাচন কমিশনার বিষয়ে আমার কোনো দ্বিমত নাই এই মামলার বিষয়। অতীতেও যাওয়ার কথা হবে না, আমি আসতেছি একদম 71 70 না, যদি এরকম হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 91-এর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পরেও কিন্তু এই শেখ হাসিনা বলেছিল সূক্ষ্ম কারচুপি হয়েছে। না, এখন 96-তেও তো 2 নম্বরই হয়েছিল নির্বাচন। না, নিশ্চয়ই। তারপরে 2008-এর সবচেয়ে বেশি দূর। এটা আপনি 91 কেন, আপনি প্রয়োজনে 78 সাল যান, 79 সাল যান, 73 সাল যান। না, আমি বলতে চাচ্ছি যে এইটা এই ধরনের এইভাবে যদি ট্রেন্ড চলতে থাকে যে আমি নির্বাচনে বিজয়ী হয়ে তারপরে অতীতে যে সমস্ত নির্বাচন কমিশনার ছিল তাদের ফাঁক ত্রুটি গিয়ে ধরবো, তাহলে কি কোনো আতঙ্ক তৈরি হবে কিনা? না, আতঙ্ক তৈরি হবে না। বিচার প্রক্রিয়া যদি স্বচ্ছ থাকে, যদি আইন যে প্রক্রিয়াটা আইন স্বচ্ছ থাকে, যদি আপনার নৈতিক অবক্ষয় না ঘটে, কিন্তু আপনি যদি এনসিসির মতো আরেকটা ওই যে ইম্যাচিউর কথাবার্তা থেকে বলেন যে আমরা আরেকটা মানে দুর্নীতির আরেকটা গাছ লাগাবো, যারা এই আপনার এই যে নমিনেশন দেবে, কে হবে নির্বাচন কমিশনার, কে হবে দুদক কমিশনার, কে হবে মানবাধিকার কমিশন, কে হবে ওই যে এইসব সাংবিধানিক পদে কে যাবে, তার মানে কি আগের এই কয়জন লোক মধ্যে একটা অনৈতিকতা চর্চা ছিল, আর অনৈতিকতার চর্চাটা আপনার ডোমেইনটা আরো বাড়িয়ে দিলাম। এই জন্য আমি বলছি যে আপনি ওই আমাদের যে সংবিধানে আইন আছে সেই আইনটাকে আপনি প্রয়োগ করেন, এবং যদি ওই আইনে হয়তো খারাপ কিছু থাকে বা রিফর্ম দরকার সেখানে আপনি যোগ বিয়োগ করেন। আরেকটি বডি তৈরি করেন না, ওই মাথাবাড়ি প্রশাসনটা করেন না, এইটা হয় না আসলে। আরেকটি কথা বলতে চাচ্ছি, আমার এই ভাইকে, ছোট ভাইকে, ও বলছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতা কিভাবে ক্ষমতায় থেকে আসলেন, তাকে বুঝতে হবে গণ অভ্যুত্থান এবং বিপ্লব কাকে বলে, রাজনৈতিক পরিভাষা, তাই না? বিপ্লব বিস্তীর্ণ দুপথকে কাঁপিয়ে সব কিছু ভেঙে চুরে চুরমার করে নতুনের জয়গান নিয়ে বিপ্লব হয়। আর গণ অভ্যুত্থান একটা ধারাবাহিক প্রক্রিয়া, একটি সরকারকে ফেলে আরেকটি সরকার, আপনি কিছু রিফর্ম আনতে পারেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসছেন কিভাবে? গণ অভ্যুত্থান? না না না, এটা তো ওটা ভুল, ও যে মেসেজটা মানুষ তো ভুল বুঝবে না, সে খারাপ ভাবে দেয় না। জিয়াউর রহমান ক্ষমতায় এসেছে কি গণ অভ্যুত্থানের মাধ্যমে? নিশ্চয়ই না। কিসের মাধ্যমে? না 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 ভাই, তুমি ভুল করনি। কিভাবে আসছে বলেন? বিপ্লবের মাধ্যমে। এবং এই বিপ্লবকে বলা হয় পৃথিবীর সবচেয়ে স্বল্পতম দৈর্ঘ্যের বিপ্লব, যা পৃথিবীর ইতিহাসে নাম করেছে। 1975-এর 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বরে এই বিপ্লবের ব্যাপ্তিকাল। পৃথিবীর আর কোনো বিপ্লব এত সংক্ষিপ্ত সময়ের জন্য হয়নি। এবং বিপ্লবের যে মানে আহমেদ সাবার একটা উপন্যাস আছে ওঙ্কার, 19 পৃষ্ঠার 19 পৃষ্ঠার কোনো উপন্যাস হয়? কিন্তু এটা বিখ্যাত উপন্যাস। তো জিয়াউর রহমানের এই যে বিপ্লবটা, আপনার 7ই নভেম্বরের যে বিপ্লব, 3রা নভেম্বর থেকে 4 দিনের বিপ্লব, এটা পৃথিবীর ইতিহাসে একটা অনন্য ভূমিকা রেখেছে। এবং বিপ্লবের পর যে সরকারটা আসে সে আপনার নতুন করে সবকিছু, পুরনো সবকিছুকে বাদ দিয়ে দেয়। কিন্তু আমাদের এই ডক্টর ইউনূস সরকার কি বিপ্লবী সরকার? উনি কি বিপ্লব? উনি হলো অভ্যুত্থানের মাধ্যমে ধারাবাহিক সরকার। অর্থাৎ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে এই ঘটনার বর্ণনা দিলে আপনি রাজনৈতিকভাবে ভুল করবেন। গোলাম মুর্তজা সেলিম কিছু কথা এসছে, আমার মনে হয় আর ওই কথার দিকে আর না যাই, আমি একটু নতুন প্রসঙ্গে আসতে চাই। শেষ পার্টে আছি, এই পার্টের সময় কম, একটু শুনি। আজ মানে গতকালকে ডক্টর ইউনূসের একটি বিবিসিতে, উনি লন্ডনে বসে বিবিসিকে একটি ইন্টারভিউ দিয়েছিলেন, যেটি গতকালকে রাতে মানে প্রকাশিত হয়েছে। এবং সেখানে উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, কথাটা ঠিক এমনি না, কিন্তু আমি সামারাইজ করে বলছি যে সেটা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তাহলে কি এক ধরনের কোনো আপোষকামিতা দেখছি, বা
নির্বাচনের বিষয়ে কোনো ছাড় দেওয়ার কোনো চিন্তা আছে কিনা? আচ্ছা, সেটাতে যারা একটু ভাই আমার আলোচনার একটা সংযোজন যা জরুরি মনে করছি, উনি আমাদের রাজনৈতিক প্রোগ্রাম সম্বন্ধে জানতে চেয়েছেন এনসিপির। আমরা মূলত বাংলাদেশপন্থী বৈষম্যহীন এবং গণতন্ত্রের কথা বলছি। পাশাপাশি আমরা চাই ফ্যাসিবাদ এবং আধিপত্য বিরোধী বিপরীতে আমরা চাই নাগরিক এবং মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশ গড়ার জন্য। মূলত এই তরুণ সমাজ যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে, এই শক্তিটাকে সংহত করে মূলত জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। আপনি যেটা কথা বললেন এটা আমাদের নজরে এসেছে নিঃসন্দেহে। যখন আমরা আন্দোলন করলাম 5 আগস্ট পরবর্তী সময় বেশ কয়েকবার, যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশে গেলেন, তখন আমরা আন্দোলনের মাধ্যমে যখন ঘোষণা এলো যে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, এখন এই সময় এসে যদি উনি বলে থাকেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা ইসি সিদ্ধান্ত নেবে, নিঃসন্দেহে এটা একটা আমাদের কাছে মনে হয়েছে এই জাতীয় উনার জায়গা, উনার চেয়ার থেকে জাতীয় বক্তব্য দেওয়াটা এই জুলাই আইনত উনি ঠিকই বলেছেন, আইনতভাবে সিদ্ধান্তটা নির্বাচন কমিশনই নেবেন, কিন্তু ওনার মতামত তো থাকতে হবে, ওনার একটা ডিজায়ার তো থাকতে হবে। হ্যাঁ অবশ্যই, যে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে উনি যে চেয়ারে বসলেন, এখানে যে শহীদের যে আকাঙ্ক্ষা, এখানে ওনার জায়গা থেকে একটা মতামত এইভাবে স্টেটমেন্ট দিয়ে এক পক্ষে স্ট্যান্ড নেবেন, তা না করে উনি কী করলেন নির্বাচন কমিশন থেকে ঠেলে দিলেন। আপনি খেয়াল করে দেখেন অভ্যুত্থান চলাকালীন সময়ে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে, এমন কোনো অস্ত্র নাই আমাদেরকে রোধ করার জন্য তারা ব্যবহার করে নাই। তো যতক্ষণ পর্যন্ত না এই মানবতা বিরোধীর অপরাধ হচ্ছে, এই তার আগ মুহূর্তে যদি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, আমি আলোচনার সাপেক্ষে ধরি, যদি সুযোগ করে দেওয়া হয়, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, স্থানীয় প্রশাসন নির্বাচন করলে কি তাদের অবশ্যই দায়িত্ব থাকবে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব দেয়। অপরদিকে আমরা যারা আছি এই বিরোধী পক্ষ, তাদের প্রতি এমন একটা ক্ষোভ রয়েছে, অনুরাগ রয়েছে, যারা এত বড় হত্যাযোগ্য বাংলাদেশে চালালো, যারা মানবাধিকার লঙ্ঘন করলো, এই হাজারো মা বোনদেরকে পিতৃহারা করলো, সন্তানের বুকহারা করলো, যা প্রায় লক্ষাধিক ভাইয়েরা আমাদের কি হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে, এটার বিচার না হলে যদি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ তাদেরকে সুযোগ দেয়, তাহলে তো দেশকে একটা সিভিল ওয়ারের দিকে ঠেলে দেওয়া হবে, দেশের একটা গৃহযুদ্ধ দিকে চলে যাবে। আমরা বিশ্বাস করি উনি ওনার জায়গা থেকে এই বিষয়ে সতর্কমূলকভাবে যদি একটা আওয়ামী লীগের যে অপকর্ম, অপশাসন, দুর্নীতি প্লাস তাদের আন্দোলন চলাকালীন সময়ে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এটা যেহেতু বিচারাধীন রয়েছে, বিচার প্রক্রিয়া নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত দৃঢ় বিশ্বাস রাখতে চাই এই সরকারের উপরে, তারা তাদেরকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না। জি জনাব আইজুল বারী হেলাল, দেখেন এই বক্তব্যটা, যে আমরা জানি যে আওয়ামী লীগ আপনার আনটিল দ্য জাজমেন্ট, বিচারের আগ পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত। সরকার বা সমস্ত রাজনৈতিক দল জাস্টিফাইড তারা তাদের কার্যক্রম স্থগিত, তাই না? বিবিসিতে যা উনি বললেন যে রাজনৈতিক এটা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, ওই কথাটা ঠিক। আবার এখন যে আমরা সিদ্ধান্ত, এটাও ঠিক, দুটোই কিন্তু ঠিক, দুটো কথা একসাথে ঠিক হয় না। কি জন্য ঠিক এবার আমি বলছি, দুটো কথা কখনো একসাথে ঠিক হয় না, যে কোনো একটা ঠিক হয়। তা নির্বাচন কমিশনই তো সিদ্ধান্ত, এটা সত্য কথা। আর এটাও সত্য কথা যে নির্বাচনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত। এখন আওয়ামী লীগ এর যারা আছে লুকায় ছাপায় বা কারো যেভাবে হোক আসে, তারা যদি এখন একটা দল খুলে আম জনতা পার্টি বা খাস জনতা পার্টি দল খুলে, কিন্তু দেখতে তো বোঝা যাচ্ছে যে এই লোকটা আওয়ামী লীগ, তাই না কাঞ্চন ভাই? আপনারে আমি কি দল দেবো, কি উপহার দেবো, আমি কি নাম দেবো আপনাদের? আপনি একটা দল খুললেন, নাম দিলেন যে আম জনতা বা খাস জনতা, তা আমরা তো জানি কাঞ্চন ভাই কোন মানসিকতার লোক, তাই না? ঠিক একইভাবে আওয়ামী লীগের যারা আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বা গোপনে মোপনে আছে বা কারোর সাথে ঘর করে আছে, অনেক তর্ক বিতর্ক আছে, তো সে যদি একটা দল খুলে দেয় আম জনতা পার্টি বা খাস জনতা পার্টি, এখন আপনি তাকে নৌকুমার্কা দিবেন না, কেন ওই ওদের কার্যক্রম স্থগিত, ও মগমার্কা দাঁড়ায় গেল। মানুষ তো পারসেপশনটা এই হলো আওয়ামী লীগ, করবেন কি আপনি, করবেনটা কি, তাই না? আওয়ামী লীগের যারা অন্যায় খুনের সাথে জড়িত তাদের বিচার, গ্রেফতার, এইগুলো সবচেয়ে বেশি বাংলাদেশের জনতা চায়, আমরাও চাই, এটা হতেই হবে তাদের বিচার। যে গুম খুন তারা করেছে সব ঠিক আছে, এভরিথিং পারফেক্টলি অলরাইট, গভর্নমেন্ট অ্যান্ড আদার্স পার্টির যা করতে সব ঠিক আছে। এখন আওয়ামী লীগ যদি এই কাজটা করে,
যে আম জনতা পার্টি, খাস জনতা পার্টি বা একটা নাম দিল, দিয়ে আপনি ম্যাক্সিমাম কি করতে পারেন, তোরে আমি নৌকো মার্কা দেবো না, যেটা জামাতে করা হয়েছিল যে তোরে আমরা দাড়ি পাল্লা দেবো না, দাড়ি পাল্লা। জামাত তখন কি করলো, বিএনপির গাড়ি শহর হয়ে ধানের শীষ মার্কা নিয়ে নিচ্ছিল। এখন আওয়ামী লীগ যদি কারো ঘাড়ে শহর হয়ে, যেমন এনসিপি চাচ্ছে শাপলা মার্কা, জামাতের আছে দাড়িপাল্লা মার্কা, আমাদের ঘাড়ে শহর অত সম্ভব না, কারণ আমরা তো আর্ক রাইভেল, তার না জন্ম থেকে জ্বলছি আমরা। বলা তো হচ্ছে যে সব জায়গায় বিএনপির সাথে আতাত করিয়ে তারা মাঠে আছে। না না, এইটা তো মনে করেন পলিটিক্যাল একটা রেটরিক। মাঠে যারা পলিটিক্সটা করে, আমরা যারা মাঠে পলিটিক্সটা করি, এই মনে করেন জামাত, এনসিপি, আমি ওদের এদের তো সাংগঠনিক ভিত্তি, পপুলারিটি আমাদের থেকে কম, অস্বীকার করি। নিশ্চয়ই নিশ্চয়ই। তারা যদি আমাদের সমান সমান বা আমাদের সাথে ফাইটটা করতে চায়, কার সাপোর্ট নেবে আপনি বলেন? ওর সাপোর্ট নেবে না, এটাই তো পলিটিক্যাল ভাষ্য। আমাদের নাম আগে বলে কি জন্য জানেন? এই যে ভারত দেখেন না, যে আমরা নির্বাচন চাচ্ছি 2008 সাল থেকে, ঠিক না? আমরা 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পরে 7ই আগস্ট পার্টি অফিসের সামনে বিরাট মিটিং করে নির্বাচন চাইছে, তখন সবাই আমাদের বিরুদ্ধে বলছেন না, এই বিএনপিটা কি করতেছে কি করতেছে। আমরা তো জানি পলিটিক্যাল ম্যাচ, আমরা অভিজ্ঞতা, পলিটিক্যাল অভিজ্ঞতা থেকে, যে এই নির্বাচনে টাল বাহানা হতে পারে। আমরা 7ই আগস্টে জনসভা করে নির্বাচন চাইছি না, খট করে দেখি কিছুদিন, বছর 5-6 মাসে ভারত নির্বাচন চাওয়া শুরু করলো। আপনারা কি করলেন? ভারত চাচ্ছে, বিএনপি চাচ্ছে, দুই পক্ষ এক বলে এই ন্যারেটিভ তুলতে, হ্যাঁ বলা হচ্ছে কেউ, কারণ ভারত যা ভারত ইচ্ছা করে এটা করছে না, বিএনপি নেতৃবৃন্দ যা যা বলছে যে সংলাপ, সংস্কার একটি চলমান, এটা আমরা আগেই বলছি। হ্যাঁ, বিএনপি কে আগে বলছে, হ্যাঁ আগে বলছে, তো জানে যে বিএনপি কে বিব্রত করে হ্যাঁ করতে হলে কি করতে হবে, তাহলে সেই কথাগুলো ওরা আগেই বলা শুরু করে। যে বিএনপি যে কথাগুলো অত বলছে আগে, ওই যে আমি বারবার উদাহরণ দিই, কোরআনের কথা আর বেদের অনেক কথা এক, প্রায় 40% কি 30% কথা এক, তার মানে কি দুইটা সমান? বেদ তো অনেক আগে কইছে, কোরআন তো আরো পরে এসে কইছে, তারপরে তো কোরআন আর বেদ কি সমান? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। এরকম আমার কথার সাথে ওর কথা মিলতেই পারে, আর ও তো মতলববাজি করে করে এই কথাটা বলছে আমাকে পচানোর জন্য। ঠিক একইভাবে আজকে বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে আপনারা যে যাই বলুন, বিএনপির পলিটিক্যাল নেটওয়ার্কিংটা আরো বড়, এটা অস্বীকার করতে হবে না। এখন জামাত বা এনসিপি বা অন্যান্য দল, তাদের নেটওয়ার্কিং করার জন্য বিকল্প কোনো ব্যবস্থা আছে আওয়ামী লীগ ছাড়া তাদের? তো অতএব তারা যে আওয়ামী লীগটা নিচ্ছে তাদের দলে, তার বিভিন্ন নমুনা আমি পরে বলবো, অর্থাৎ কোনো সময় বলবো। আমি সাইকোলজিক্যালি দেখেন, তারা নিচ্ছে, নিয়ে কি করবে? ওই ভারতের মতো বিএনপি নিচ্ছে, বিএনপি নিচ্ছে, মানে ওর নিজের এটাকে ঢেকে দেওয়ার জন্য ভারত যেভাবে নিজেকে লুকায় রেখে মাঠের ইনফরমেশন এটি বলে না। কারণ মাঠের ইনফরমেশন কি বলে? মাঠের ইনফরমেশন হচ্ছে, বা আপনি এখন যে কথাটা বলেছেন, যে যৌক্তিক উদাহরণ, মানে যে তত্ত্ব আপনি উপস্থাপন করেছেন, তাতে মনে হয় যে আওয়ামী লীগ শক্তিধর কার কাছেই যাবে, দুর্বল কোন দলের কাছে গিয়ে তো সে টিকতে পারবে না। আমার মনে হয় একদম শেষ পর্যায়ে মানে শেষ করতে হবে। শোনেন, বিএনপি কে তো আওয়ামী লীগের নিয়ে, আর বিএনপি একটা কমিটি করতে গেলে যেইভাবে সবাই ঝাঁপাই পড়ে, 5, 7, 8, 10 জন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হয়, সেটি হবে আবার অনেক আরো বড় লোক দল। নিয়ে এসে কি আমি আরো সমস্যায় পড়বো নাকি? আমরা তো চাই একটা, আপনি তো নেবেন না, আপনার ভিতরে ঢুকে যাবে। শোনেন, আমরা যদি ক্ষমতা চাইতাম, হ্যাঁ, আমরা কি জাতীয় সরকার গঠন করার প্রস্তাব আমাদের দিছিলেন না? এই যে কথা বললেন, আমরা কি ক্ষমতায় গেছি, জাতীয় সরকার গঠন করেছি? কারণ আমরা চাই একটা কম্পিটিটিভ নির্বাচন, একটা ডেমোক্রেসি। আমরা যদি জাতীয় সরকার গঠন করতাম এদের প্রস্তাবে, তাহলে কি আজকে বাংলাদেশের আপনার নির্বাচনটা হতো কিভাবে? কার সাথে? কই শেখ হাসিনার আমি দামি, শেখ হাসিনা যেই কায়দায় ডুবিছে, ওই কায়দায় ডুবানোর জন্য তো এই সমস্ত থিওরি দেওয়া হয় যে তোমরা জাতীয় সরকার গঠন করো, এরপরে আমি আর তুমি ইলেকশন করো, আমি আর ও আর আপনি জাতীয় সরকার, ইলেকশনটা করবে কিনা আমি তো বুঝি না। এই কম্পিটিশন করার জন্যই তো আমরা বলছি ইলেকশনটা কম্পিটিটিভ হোক, হাসিনার মতো ইলেকশন আর বাংলাদেশে না হোক। আমার শেষ করতে হবে অনুষ্ঠান। সেলিম, আপনাকে আরেকটু সময় দিতে পারলে ভালো হতো, নিশ্চয়ই আরেকদিন আমরা সেই সুযোগ নেব। জনাব গোলাম মুর্তজা সেলিম এবং আজিজুল বালী হেলাল, আপনাদের দুইজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।